আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে ফোরনেক্সের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে যে আমি ক্লাস নেব সেটা হচ্ছে জটিল সংখ্যা অ্যাডমিশন বেসড। তো জটিল সংখ্যার নামে যতটা জটিল, কামে কিন্তু ততটা জটিল না, ততটাই সহজ। যদি ইনার ফিলিংসটা যদি আমরা বুঝতে পারি, জটিল সংখ্যার যত অ্যাডমিশনের মেথড আছে আমরা 10 থেকে 20 সেকেন্ডে আমরা অ্যাডমিশনের মেথডগুলো কভার করতে পারবো। তো আজকে বেশি কথা না বলে আমরা জটিল সংখ্যার ক্লাসটা শুরু করি। তো জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝি, যে একটা বাস্তব অংশ থাকবে আর একটা অবাস্তব অংশ থাকবে। যেমন কেমন a প্লাস আইবি আকারে, a প্লাস আইবি আকারে যদি কোনো কিছু থাকে, তো আইটা হচ্ছে কি, এখানে আইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার আর এটা হচ্ছে এখানে। তাহলে এটাকে আমরা একটু যদি ভাঙাই, কেমন যে এরকম ভাবে লিখতে পারি a ইনটু 1 প্লাস b ইনটু i। তো এখানে দেখো যে এইটাকে আমরা যদি একটু লক্ষ্য করি, যে এইখানে যে 1 এর সাথে যে সহগটা থাকবে, 1 এর সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে বাস্তব অংশ, সেটা হচ্ছে বাস্তব অংশ। আর এই i এর সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে কি অবাস্তব অংশ, কাল্পনিক অংশ, বা হচ্ছে ইমাজিনারি নাম্বার বলতে পারি, যেটা অবাস্তব বা কাল্পনিক। তো এটা ইনার ফিলিংসটা কিভাবে বুঝবো, আসলে এটা কি? দেখো, আমরা যদি একটা সরলরেখা সবাই করে আসছি, একটা সরলরেখার গ্রাফ নেই। তো এইখানে আচ্ছা, এর আগে আমরা যদি বলি যে 3 ধরো 3i, তো এটা কি একটা জটিল নাম্বার? আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এটা জটিল নাম্বার না, কিন্তু এটাকে জটিল নাম্বার ফরম্যাটটা হবে a প্লাস i আকারে। এটাকে আমরা জটিল নাম্বারে কনভার্ট করতে পারি, কেমন লিখতে পারি 0 ইনটু 1 প্লাস হচ্ছে 3 ইনটু i লেখা যায় না? দেখো, তাহলে যে 1 এর যে সহগ সেটা হচ্ছে কত? 0 0 হচ্ছে বাস্তব অংশ, এখানে হচ্ছে 0, আর অবাস্তব অংশ এখানে হচ্ছে 3, তাই না? তো সেম ভাবে যদি আমরা লিখি যে 3, যদি বলি শুধু 3, তাহলে শুধু 3 কি হবে? শুধু 3 কে স্বাভাবিক সংখ্যা না জটিল সংখ্যা? তো এটাকে আমরা জটিল সংখ্যাতে কনভার্ট করতে পারি, কিভাবে লিখতে পারি 3 ইনটু 1 প্লাস 0 ইনটু i, এভাবে লেখা যায়। তো দেখো, তাহলে এখানে আমরা দেখি i বা ইমাজিনারি নাম্বার, এটা একটু মানে বোঝার চেষ্টা করি আসলে কি। এই জটিল সংখ্যাটা এতটাই সহজ, এটা যদি একটু আমরা বুঝি তাহলে মানে অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, সবগুলো একদম ইজিতে তুমি সলভ করতে পারবে। তো দেখো, একটু লক্ষ্য করি, যদি আমরা x অক্ষ বরাবর, এটা কি x অক্ষ দাও, এটাকে y অক্ষ দাও, x অক্ষ বরাবর আমরা বাস্তব অংশটা হবে। তো x অক্ষ বরাবর বাস্তব অংশ গিয়ে আমরা দুইটা সংখ্যা এখানে বসাবো, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 3i। তো x অক্ষ বরাবর যদি আমরা বাস্তব অংশ দেই, দেখো 3 যদি বসাই, তাহলে দেখো তো কি যাবে, যে এইখানে আমরা 3টা বসাই, যে 1 2 3, এইখানে হচ্ছে ধরো এই যে 3, এটা একটা জটিল সংখ্যা নিলাম, এই জটিল সংখ্যাটাকে আমি এদিকে বসাবো, এদিকে কি, এদিকে হচ্ছে বাস্তব বসাবো, আর এইদিকে বসাবো কি, এইদিকে বসাবো অবাস্তব, y অক্ষ বরাবর অবাস্তব বা হচ্ছে কাল্পনিক নাম্বার। তো এখানে যদি আমরা 3 নেই, দেখো এটাকে যদি কনভার্ট করি তাহলে হবে 3 ইনটু 1 প্লাস 0 ইনটু i। তো এটা একটা জটিল সংখ্যা, জটিল সংখ্যাকে এখানে বসাই, যে 1 2 3 এইখানে বসাই। তো দেখো এখানে কি হলো, এটা কিন্তু বলতে পারি কি 3। তো এখানে দেখো 3i কেও আমরা যদি এই যে অবাস্তব অংশ, দেখো বাস্তব অংশ হচ্ছে 0, যে 1 এর সহগ 0 মানে বাস্তব অংশ 0, আর i এর সহগ হচ্ছে কত 3, মানে অবাস্তব অংশ 3। তাহলে এইদিকে দাও 1 2 3 করে এইদিকে যায়, তাহলে এইখানে যে বিন্দুটা সেটাই কিন্তু 3i বিন্দু, 3i বিন্দু। তো আমরা একটা বিষয় লক্ষ্য করি, যে এইখানে যে 3 এবং 3i বিন্দুর মধ্যে ডিসটেন্স আমি, তো এইখানে ধরো এটা, তো এইখানে দেখো একটা হচ্ছে 3, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 3i, এর মধ্যে দেখো তো পার্থক্য কি? আমরা কি কোনো পার্থক্য করতে পারি? হ্যাঁ, অবশ্যই পার্থক্য করতে পারি। কি পার্থক্য করতে পারি ভাইয়া? দেখো এদের যে অ্যাঙ্গেলের পার্থক্য সেটা হচ্ছে কত 90 ডিগ্রি। দেখো এইখানে কি হলো, ঘটনা হলো কি, যে এইখানে আছে 3, 3 এর সাথে আমরা কি গুণ করছি i, মানে 3i মানে তো 3 এর সাথে মাল্টিপ্লাই আকারে কি আছে i আছে। তো অ্যাঙ্গেল দেখো কি হয়ে গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেল। তো আমরা এখান থেকে i এর একটা কাজ বলতে পারি। i এর একটা কাজ কি? i এর কাজ, যে i আসলে কি কাজ করে ভাই? i আসলে কাজ করে কি, কোন ইকুয়েশনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয়, 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়, 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। তো এটা i এর হচ্ছে কাজ। তো দেখো এটাকে আমরা যদি এখন ইকুয়েশনে আনতে চাই, দেখো এটাকে আমরা মানে কনস্ট্যান্ট ভ্যালু না দিয়ে একটা চলক দিই, যে ভেরিয়েবল দেই x, x যদি এই অক্ষে থাকে তাহলে x i অক্ষে থাকবে, কোন অক্ষে y অক্ষে x i।
তো দেখো xi মানে কি i দ্বারা আমরা মাল্টিপ্লাই করব, আরো একটা i দ্বারা যদি মাল্টিপ্লাই করি, দেখো xi মানে xi i এর সাথে i গুণ করলে i স্কয়ার, তাহলে এখানে হয়ে যাবে i স্কয়ার। তো i স্কয়ার, দেখো i স্কয়ার কত ডিগ্রি, দেখো xi যদি এখানে হয় xi স্কয়ার হবে a অক্ষে মানে হচ্ছে এখান থেকে 90 ডিগ্রি, বুঝছো নি? তো এখানে দেখো এটা যদি হয়, এখন যদি আবার আরো একটা i গুণ করি, আরো 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে, তাহলে এই যে y অক্ষের যে ঋণাত্মক দিক এটা হবে কি i কিউব। তো দেখো এইখানে যদি আরো 90 মানে আরো একটা i গুণ করি, তাহলে কি হবে, আরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, তাহলে এখানে হবে, দেখো এইখানে এসে কি হবে i টু দি পাওয়ার 4। তো দেখো আমরা আগে একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, দেখো আবার যদি i দ্বারা গুণ করি, তাহলে কি হবে, দেখো এইখানে তাহলে আবার এই যে y অক্ষে আসবে, তাহলে এখানে হবে i টু দি পাওয়ার 5। তো আবার একটা i দ্বারা গুণ করলে এখানে হয়ে যাবে i টু দি পাওয়ার 6। তো আবার একটা i দ্বারা গুণ করলে এখানে হয়ে যাবে i টু দি পাওয়ার 7। তো আবার একটা i দ্বারা যদি এখানে গুণ করো, তাহলে হয়ে যাবে i টু দি পাওয়ার 8। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে x অক্ষ বরাবর যে মানটা গেছে, 3 বসাইছি, তো 3 এখানে এই যে কাল্পনিক অংশের সামনে মান কত, মান হচ্ছে 0। তো দেখো কাল্পনিক অংশের সাথে কি গুণ আছে, 0 মাল্টিপ্লাই আছে। তো i টু দি পাওয়ার এখানে যদি আমরা বসাই যে i টু দি পাওয়ার 0 মান আসে কত 1। তো এই ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি i টু দি পাওয়ার 0, যে কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে এখানে i টু দি পাওয়ার সরি এখানে হবে না, এখানে i টু দি পাওয়ার 5। তো i টু দি পাওয়ার 0 মানে কত, i টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে দেখি আমরা x অক্ষ বরাবর যে মানটা গেল i টু দি পাওয়ার 0, এটার মান কত 1। তারপর i টু দি পাওয়ার 4, এটার মান কত আসবে, যেহেতু i টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে i টু দি পাওয়ার 4 সমান এই মানগুলো কত আসছে 1। তো দেখো y অক্ষ বরাবর যে মানগুলো যাইতেছে সেই মানগুলো দেখো মান আসছে কি i। এখন i যে ফার্স্ট ভ্যালুটা আছে এখানে দেখো এই যে এখানে একটা সম্পর্ক আছে, যদি আবার ধরো যে i5 এখানে হয়ে যাবে i6, এখানে হচ্ছে i7, এখানে হয়ে যাবে আবার কি, এখানে হয়ে যাবে i8, এখানে হয়ে যাবে i9, এখানে হয়ে যাবে i10, তারপর i11 এভাবে ঘুরতেই থাকে। আর এইগুলোর মান কত, এগুলোর মান হচ্ছে x এর ধনাত্মক দিকে i টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। তো i টু দি পাওয়ার 0 সমান 1 হলে i টু দি পাওয়ার 4 সমান 1, i টু দি পাওয়ার 8 সমান 1, i টু দি পাওয়ার 12 যে 4 করে একটা সম্পর্ক আছে, সেটা মান হবে কত 1। আর উপর দিকে y অক্ষ বরাবর গেলে দেখো i টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 9, এটার মান হবে হচ্ছে i। দেখো x অক্ষের ধনাত্মক দিকে যদি মান হয় 1, তাহলে ঋণাত্মক দিকে মান হবে কত, obviously -1 হবে। তো i স্কয়ার সমান, এই জন্য i স্কয়ার সমান আসে -1, তাহলে i স্কয়ার সমান -1 আসলে i টু দি পাওয়ার 6 সমান -1। আরো 4 যদি দেখো এই অক্ষে আসলে আরো 4 পাওয়ার যোগ হবে, i টু দি পাওয়ার 10 = -1, i টু দি পাওয়ার 14 = -1। তো এই দিকে আসো যে y অক্ষের উপর দিকে গেলে যদি আসে i ভ্যালু, নিচের দিকে আসলে কি হবে, অবশ্যই -i হবে। তো এখানে i কিউব সমান হবে -i, i টু দি পাওয়ার 7 সমান -i। তো i টু দি পাওয়ার আরো 4 যোগ করে 11, i টু দি পাওয়ার যদি 15, তো এইগুলোর মান কত হবে -i। তো এইখানে থেকে আমরা বুঝতে পারলাম যে যদি i টু দি পাওয়ার 0 হয় সেটার মান হয় কত 1, i টু দি পাওয়ার 4 মান কত 1, i এর পাওয়ার যদি 1 হয়, i এর পাওয়ার যদি 1 হয় সেটার মান হবে i স্কয়ার সমান -1, আর হচ্ছে i কিউব সমান হচ্ছে -i কিউব সমান কি -i। তো এটা আমরা কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে দেখতে পারি। তাছাড়া আরেকটা ভাবে আমরা এটাকে চিন্তা করতে পারি, দেখো আরেকটা ভাবে কিভাবে চিন্তা করতে পারি আমরা, দেখো ইমাজিনারি নাম্বার কখন হয়, বা ইমাজিনারি নাম্বার তখন হয় যখন হচ্ছে যে ইমাজিনারি নাম্বার আছে কোন রুটের ভিতরে যখন মাইনাস থাকে সেটাকে আমরা ইমাজিনারি নাম্বার বলি। ধরো -1 এর ভিতর একটা মান আছে, তো এটাকে কি বলবো, এটা একটা ইমাজিনারি নাম্বার বা এটা হচ্ছে একটা জটিল সংখ্যা। তো দেখো এটার কাহিনী হচ্ছে এটা, এখন দেখো এটাকে যদি আমরা পাওয়ার দেই 1, আচ্ছা এটাকে আগে পাওয়ার দেই আমরা 0, যে -1 এর পাওয়ার 0 মানে i এর পাওয়ার 0 মানে মান কত হচ্ছে 1। দেখো -1 এর পাওয়ার দাও, -1 এর মানে √1 এর পাওয়ার দাও 1, এই যে বিষয়টা সেটাই তো আমরা কি জানি, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, এটা হচ্ছে জটিল সংখ্যা। তো এখানে আবার বাড়াও -1 এর পাওয়ার রুট করো, মানে √1 এর পাওয়ার স্কয়ার করলে এটা মান আসে কত 1 মানে এইটা কি, এই বিষয়টা কি
রুট ওভার মাইনাস ওয়ানই হচ্ছে তো আই, তাহলে এখান থেকে কি করলাম, তাহলে আই স্কয়ার সমান কত আসলো মাইনাস ওয়ান। তো এইভাবে পাইলাম যে মাইনাস এই যে মাইনাস ওয়ান এর পাওয়ার জিরো মানে হচ্ছে এটা আই এর পাওয়ার জিরো, মাইনাস ওয়ান এর পাওয়ার জিরো মানে হচ্ছে আই এর পাওয়ার জিরো, আই এর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। তাহলে মাইনাস ওয়ান এর রুট ওভার মাইনাস ওয়ান এর পাওয়ার ওয়ান মানে হচ্ছে আই এর পাওয়ার ওয়ান। তো আই এর পাওয়ার যখন ওয়ান হয় সেটার মান হয় আই, যখন মাইনাস ওয়ান এর পাওয়ার হয় মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান এর পাওয়ার যখন স্কয়ার হয় তখন আই এর পাওয়ার স্কয়ার, আই এর পাওয়ার স্কয়ার হলে মান নামে কত মাইনাস ওয়ান। যখন মাইনাস ওয়ান এর পাওয়ার মানে রুট ওভার মাইনাস ওয়ান এর পাওয়ার কিউব হয় তখন হয় আই এর পাওয়ার কিউব, আই এর পাওয়ার কিউব সমান কি আমরা ভাঙাই লিখতে পারি আই স্কয়ার ইনটু আই। আই স্কয়ার সমান আমরা কি করছি, আই স্কয়ার সমান হচ্ছে এই যে আই স্কয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ইনটু আই এইখান থেকে আসে মাইনাস আই। তারপরে আমরা জানি তাহলে একটু ভাঙা আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 সমান আই স্কয়ার ইনটু আই স্কয়ার লিখতে পারি। তো আই স্কয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান ইনটু হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে প্লাস ওয়ান। তো আই টু দি পাওয়ার 4 ইকুয়াল প্লাস ওয়ান, আই টু দি পাওয়ার 0 ইকুয়াল প্লাস ওয়ান। তো এইভাবে আমরা আসতে পারি আই টু দি পাওয়ার 5 ইকুয়াল আবার আসতে পারি আই টু দি পাওয়ার 4 ইনটু আই, আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত 1, আর হচ্ছে এখানে হচ্ছে গুণন হচ্ছে আই মানে হচ্ছে আই। তো এইভাবে আমরা বিশাল ভাবে এইভাবে বর্ণনা করতে পারি। দেখো এখানে কিন্তু ঘটনা তাই হয়েছে আই টু দি পাওয়ার 0, আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 8 সমান 1। তো এখানে দেখো ওই যে আই টু দি পাওয়ার 1 সমান 0, আই টু দি পাওয়ার 5 সরি আই টু দি পাওয়ার 1 সমান আই, আই টু দি পাওয়ার 5 সমান আই, আই টু দি পাওয়ার 9 সমান আই। তো এইখানে কিন্তু সেম ঘটনা করছে যে আই টু দি পাওয়ার 0 সমান 1, আই টু দি পাওয়ার 1 সমান 9, আই স্কয়ার সমান মাইনাস 1, তারপর হচ্ছে আই কিউব সমান হচ্ছে আই কিউব হচ্ছে মাইনাস আই। তো এই আই টু দি পাওয়ার 4 আবার 1, আই টু দি পাওয়ার 5 আবার হচ্ছে আই। তো এইভাবে কিন্তু আমরা দেখাইতে পারি। তার মানে হচ্ছে ইমাজিনারি নাম্বারটা কিভাবে ব্যাখ্যা করা যায়, যে সরল রেখার মাধ্যমে ব্যাখ্যা করতে পারো, তুমি এইভাবে ব্যাখ্যা করতে পারো। তো এইবার আসি আমরা যে এখন তো একটু বেসিক বুঝলাম, তো এখন আমরা আসি একটু যে এটা ম্যাথ গুলা কিভাবে আসবে। আচ্ছা ম্যাথ গুলা কিভাবে আসবে একটু দেখি। তো দেখো আমরা প্রথমে দেখলাম কি, দেখো যে i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 0 সমান হচ্ছে i টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, i টু দি পাওয়ার 1 সমান হচ্ছে i, তারপর i স্কয়ার সমান হচ্ছে -1, i কিউব সমান হচ্ছে -i। তো এই চারটা পর্যায়ক্রমিক চারটা জটিল সংখ্যা যদি তুমি একসাথে মানে কাল্পনিক সংখ্যা যদি একসাথে যোগ করো, দেখো এইগুলোর ফলাফল কি আসে। তো যোগ করো i টু দি পাওয়ার 0 i, দেখো এই যে এখানে 1, এই যে হচ্ছে -1, এটা কাটা, এই যে i আর হচ্ছে -i তাহলে কাটা। তো এখানে কি হলো i টু দি পাওয়ার 0 প্লাস i টু দি পাওয়ার 1 প্লাস i স্কয়ার প্লাস i কিউব ইকুয়াল কত আসছে 0। তো এটা আমরা সহজেই বলতে পারি যে পর্যায়ক্রমিক যে চারটা জটিল সংখ্যা যদি তুমি পর্যায়ক্রমিক ভাবে যোগ করো তাহলে সেইখান থেকে তুমি মান কি পাবা, তো সেইখান থেকে তুমি মানটা পাবা কিন্তু 0। তো এইভাবে আমাদের কিছু ম্যাথ আসছে চারটিক্রমিক যে পাওয়ারের যোগফল সবসময় কি হবে শূন্য হবে, যে জটিল সংখ্যার ক্ষেত্রে তো শূন্য হবে। তো এরকম একটা ম্যাথ আসছিল, তো আমরা একটু দেখি যে কেমন। যদি এখন এটা তো আমরা বুঝছি, তো দেখি ম্যাথ করি। তো দেখো এরকম একটা ম্যাথ আসছে যে i টু দি পাওয়ার 0 প্লাস i টু দি পাওয়ার i টু দি পাওয়ার 1 i স্কয়ার এরকম দিতে দিতে মান হচ্ছে i টু দি পাওয়ার 25 ইকুয়াল হোয়াট গিভ এর একটা কোশ্চেন। তো এটা কি হবে এটা আমরা পরে জানবো। তো আমরা কি দেখলাম যে পর্যায়ক্রমিক চারটা যে পাওয়ারের যোগফল এগুলা হবে কত, এগুলা পাওয়ার হবে মানে যোগফল হবে 0। তো আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি যে i এর পাওয়ার, তো আমরা দেখলাম যে i টু দি পাওয়ার 0 ইকুয়াল যেই কথা i টু দি পাওয়ার 5 ইকুয়াল একই কথা। তো এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে 4। আবার দেখছি i টু দি পাওয়ার 1 সরি i টু দি পাওয়ার 4 হবে এটা, i টু দি পাওয়ার 4। তো i টু দি পাওয়ার 1 আর i টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 5 এদের ডিফারেন্স অফ 4, তো এদের মান আসে কি i। তো এই ক্ষেত্রে দেখো ডিফারেন্স গুলো i আসে। এখানে যদি বলে i টু দি পাওয়ার 24 তখন এটার মান আমরা কিভাবে বের করব, বা এটার মান বের করব 4 দ্বারা ভাগ করে, যে ভাগশেষটা অবশিষ্ট থাকবে সেটার মান। তো এখানে দেখো 4 দ্বারা আমরা i কে ভাগ করি, যে 4 দ্বারা ভাগ করলে কি আসে, যে পাওয়ারটা আসবে 4 দ্বারা ভাগ করলে এটা নিঃশ্বাসে বিভাজ্য, মানে i এর পাওয়ার আসবে 0, আর i এর পাওয়ার 0 আসলে এটার মান আসে কত 1। তো
তো এরকম ভাবে যদি আসে যে i এর পাওয়ার 17 বা 18 দিলাম, যে i এর পাওয়ার 18, তো এই ক্ষেত্রে এটার মান কত? i এর পাওয়ার 18 ইকুয়াল i হচ্ছে 16 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে লিখতে পারে i স্কয়ার। তাহলে i স্কয়ার এর মান হচ্ছে i স্কয়ার সমান কি কিছুক্ষণ আগে শিখে আসলাম -1। তো এইভাবে কিন্তু ম্যাথ আসে। তো এত সময় লাগবে না। তো আমরা এখন দেখি যে এইভাবে 4 দ্বারা আমরা ভাগ করে তো একটা বড় সংখ্যা আসতে পারে ভাই, যে কেমন আসতে পারে। তো এরকম একটা ম্যাথ ছিল যে i টু দি পাওয়ার 1 6 2 4 5 6 8 4 1 8 এরকম, বা 1 9 দিল, এরকম একটা ম্যাথ দিল। তো আমরা কিভাবে এটার মান চাইছি হোয়াট, এটার মান হোয়াট, তো আকাশ থেকে বলবো আমরা না, আকাশ থেকে বলবো না। তো লাস্টে আমরা 4 দ্বারা বিভাজ্য শিখছি, লাস্টে এটাকে দেখবো, এই দুই ঘরকে দেখবো যে এটা 4 দ্বারা বিভাজ্য হয় কিনা, বা 4 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে, বা এটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে, 4 দ্বারা ভাগ করলে 16, তো এখানে থাকে 3। তার মানে এটা যত বড় মানই হোক এটার মান লাস্টে আসবে কি i এর পাওয়ার হচ্ছে 3, আর i কিউব সমান আমরা জানি কি -i। তো i কিউব সমান -i, আর এটার উত্তর হবে তাহলে -i। আশা করি ক্লিয়ার। তো এইভাবে i এর যত পাওয়ারই থাক আমরা কি করব, i এর যত পাওয়ারই থাক সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। কি করব? 4 দ্বারা ভাগ করব, তাহলে এখান থেকে সলিউশন বের হয়ে যাবে। তো দেখো এখানে বিষয়টাও হচ্ছে ঠিক সেই রকম। দেখো লাস্টে যে একটা ধারা দিয়েছে, এই ধারাটাকে আমরা যদি লক্ষ্য করি যে প্রথম 4টা যোগফল হবে 0, তারপর 4টা যোগফল হবে 0, তারপর 4টা যোগফল হবে 0, লাস্টে যেটা থাকবে সেটার মানটাই হবে এই হোল যে ধারাটা আছে সেটার মান। তো এটার জন্য আমরা এটাকে বের করা লাগবে না, এখানে লাস্টে দেখবো কত আছে 25, i এর পাওয়ার 25, i এর পাওয়ার 25 মানে হচ্ছে যে 25 কে আমরা 4 দ্বারা ভাগ করব, যেটা অবশিষ্ট থাকে 25 কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 আটা 3 আটা হচ্ছে 24, তাহলে এখানে থাকে i এর পাওয়ার 1। তো i এর পাওয়ার 1 মানে হচ্ছে i, তো এই হোল যে ধারাটা সেটার মান হবে i। আশা করি এইভাবে কোনো ম্যাথ আসলে তোমরা পারবে। তো ভার্সিটিতে এরকম ম্যাথ আসে, ধারার ম্যাথগুলো আসে, আর ওই জায়গায় যে ম্যাথগুলো করাইলাম সেগুলো আসে। তো আমরা আরেকটু দুই একটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে ধরো, আচ্ছা আরেকটা বিষয় আমরা আগে ইয়া করি। দেখো যদি হয় 1/i, 1/i ইকুয়াল হোয়াট, এটা আমরা একটু দেখি 1/i ইকুয়াল কি। আর এটা যদি বুঝো, দেখো লব এবং হরকে আমরা যদি i দ্বারা গুণ করি, লব এবং হরকে যদি i দ্বারা গুণ করি, 1 কে i দ্বারা গুণ করলে i, আবার হচ্ছে তোমার এই i কে i দ্বারা গুণ করলে, i কে গুণ করো i দ্বারা, তাহলে হবে i স্কয়ার। তাহলে উপরে হচ্ছে i, নিচে হচ্ছে i স্কয়ার। দেখো উপরে i, নিচে হচ্ছে i স্কয়ার, এর মান কত? i স্কয়ার এর মান হচ্ছে ভাইয়া -1। তো এখান থেকে কি হয় -i। তাহলে দেখো কি লিখতে পারি যে i ইনভার্স বা 1/i, যেটাই 1/i সেটা তো i ইনভার্স। তো এখান থেকে লিখতে পারি i ইনভার্স ইকুয়াল 1/i লিখতে পারি, এটাকে লেখা যায় -i। এটা কিন্তু অনেক ম্যাথ, তোমাকে অনেক ম্যাথ করতে লাগবে যে i ইনভার্স সমান -i, i ইনভার্স সমান কি -i। তো দেখো এরকম একটা ম্যাথ আসছিল কাগজে, কেমন যে এরকম কি আসছিল যে i টু দি পাওয়ার 1/i টু দি পাওয়ার 49 ইকুয়াল 1। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, আগে দুইটা বিষয় আমরা শিখে আসছি যে এটাকে আমাদের কি করতে হবে, আগে 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করে দেখো 1/, এটাকে 4 দ্বারা ভাগ করলে, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 4 12 হচ্ছে 48, তার মানে ভাগশেষ থাকে i এর পাওয়ার 1। তো i এর পাওয়ার 1 মানে এটাকে লিখতে পারি কত, এই যে মাত্র শিখে আসলাম 1/i, i এর পাওয়ার 1 তো লেখা লাগে না, 1/i সমান হচ্ছে -i দ্বারা, উত্তর কিন্তু হচ্ছে -i। তো এইভাবে কিন্তু আমরা 10 সেকেন্ড না 5 সেকেন্ডে আমরা যে কোনো ভার্সিটির যে জটিল সংখ্যা, যে বললাম নামে জটিল কামে কিন্তু সোজা, তো জটিল সংখ্যার ম্যাথগুলো আমরা সহজেই করতে পারি। তারপর আমরা দেখব পরে আরেকটা টাইপ দেখি যে a প্লাস ib আকারে যদি থাকে, a প্লাস ib আকারে প্রকাশ। তো দেখো টাইপটা যদি টাইপ 2 দাও, তুমি টাইপ 2 যদি দাও, এটা a প্লাস ib আকারে প্রকাশ, a প্লাস ib আকারে যদি প্রকাশ করতে চাই, a প্লাস ib আকারে প্রকাশ। তো a প্লাস ib আকারে প্রকাশ কিভাবে করব? ধরো a প্লাস ib আকারে একটা কোশ্চেন দেওয়া ছিল এরকম যে হচ্ছে a 1 প্লাস i 1 মাইনাস i, এটাকে কি বলছে, এটা ইকুয়াল
a প্লাস ib আকারে থাকলে a ইকুয়াল হোয়াট b ইকুয়াল হোয়াট। তো এইখান থেকে যদি আমরা লক্ষ্য করি এটাকে কি করতে হবে a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে। তো ভাই a প্লাস ib আকারে প্রকাশ করতে হলে আমার প্রথম কাজ হচ্ছে যে হরটা থাকবে হরের অনুপূরক দ্বারা আমাকে গুণ করতে হবে। এখন ভাই হরের অনুপূরক কেমন হবে? হরের অনুপূরক দেখে এরকম হবে যে চিহ্নটা প্লাস থাকলে তো মাইনাস হবে, তো 1 এর আগে প্লাস আছে 1 এর আগে মাইনাস বসাই আর এখানে মাইনাস আছে এটা প্লাস বসাই, এরকম না, এরকম না। এরকম জটিল সংখ্যার ক্ষেত্রে হচ্ছে যে জটিল সংখ্যার আগে যে কাল্পনিক অংশের আগে যে মানটা থাকবে সেটা যদি প্লাস থাকে এটার অনুপূরক হবে মাইনাস, আর কাল্পনিক অংশের আগে যদি মাইনাস থাকে তাহলে এটার অনুপূরক হবে প্লাস। তো এখানে যে হরটা আছে 1 - i, তো এটার অনুপূরক হবে কত? এটার অনুপূরক হবে 1 + i। তো 1 + i দ্বারা লব এবং হরকে আমরা গুণ করব। তো 1 + i দ্বারা লব এবং হরকে যদি গুণ করি দেখো উপরে হচ্ছে 1 + i, আবার 1 + i দ্বারা আমরা গুণ করব, তাহলে নিচে হচ্ছে 1 - i ইনটু হচ্ছে 1 + i। তো এখানে যদি আমরা গুণ করি একটা কি পাবো আমরা দেখো তো, উপরে পাইতেছি উপরে কি পাইতেছি উপরে পাইতেছি a + b ইনটু a + b, তাহলে লিখতে পারি a + b হোল স্কয়ার, তাহলে a + b 1 + i হোল স্কয়ার। আর নিচে দেখো a - b ইনটু a + b, তাহলে মানে হচ্ছে a স্কয়ার - b স্কয়ার। তো a স্কয়ার এখানে 1 স্কয়ার, তাহলে 1 স্কয়ার আর লেখার দরকার নাই, তাহলে a স্কয়ার 1 স্কয়ার মাইনাস হচ্ছে i স্কয়ার। তো দেখো একটু ভাঙাই আমরা ভাই কেমন ভাঙাবো, দেখো a + b হোল স্কয়ারের সূত্র বলছে, a + b হোল স্কয়ারের সূত্র কি আমরা সবাই জানি, এটা বলা লাগবে না স্কয়ার, তাহলে স্কয়ার লিখলাম যেহেতু 1 + 2 ইনটু a ইনটু 1 ইনটু i প্লাস হচ্ছে i স্কয়ার মানে b স্কয়ার, আর 1 মাইনাস থাক i স্কয়ার সমান কত ভাই? i স্কয়ার সমান তো -1, i স্কয়ার সমান -1, তাহলে এখানে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস মাইনাসে ভাই প্লাস হয়ে যাবে, তাহলে কি হয়ে গেল দেখো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি যে উপরে আসলো কি, উপরে আসলো হচ্ছে 1 + 2i আর হচ্ছে i স্কয়ার সমান -1, তাহলে এখানে হচ্ছে -1 আর নিচে হচ্ছে 1 + 1 = 2। তো এইখান থেকে আরেকটু ক্যালকুলেশন করি দেখো +1 আর -1 হচ্ছে কাটা, তো এইখানে থাকতেছে তাহলে 2i বাই হচ্ছে 2 মানে হচ্ছে i। এখন আমার কোশ্চেন তো এটা না ভাই, কোশ্চেন হচ্ছে কি a ইকুয়াল হোয়াট b ইকুয়াল হোয়াট। তো এইখানে শুধু a আছে মানে i আছে, তো এটাকে আমরা একটু সাজাই লিখতে পারি না ভাই? কেমন ভাবে সাজাই লিখব যে 0 * 1 প্লাস হচ্ছে 1 * i। তো আমি বলছিলাম জটিল সংখ্যা থাকবে ওই a + ib আকারে। তো দেখো a কোথায় থাকবে হচ্ছে 1 এর সহগ, তো 1 এর সহগ কত? 1 এর সহগ হচ্ছে 0 মানে এটার মান হচ্ছে a এর মান, আর b এর মান হচ্ছে হবে i এর সহগ, i এর সহগ কত? i এর সহগ হচ্ছে 1, তাহলে b এর মান হবে 1। তো এইখান থেকে আমরা a এর মান কত পাইলাম? এইখান থেকে তাহলে a এর মান পাইলাম 0 আর b এর মান পাইলাম 1। তো এইভাবে যত কাল্পনিক যে মানগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা সহজেই বের করতে পারি। তো দেখো আরেকটা ম্যাথ যদি আমরা করি, আরেকটা ম্যাথ এরকম ছিল, কেমন ছিল এটা আশা করি সবাই বুঝছো। আরেকটা ম্যাথ দেখি আমরা। তো আরেকটা ম্যাথ হচ্ছে এরকম ছিল কি 4 + -4i + 3 আর হচ্ছে i টু b ইকুয়াল হোয়াট? ইকুয়াল এর কাল্পনিক অংশ, সরি এর কাল্পনিক অংশ ইকুয়াল হোয়াট? এর কাল্পনিক অংশ ইকুয়াল হোয়াট? তো কাল্পনিক অংশ আমরা বের করি যে কাল্পনিক অংশ কি। কাল্পনিক অংশ এইখান থেকে যদি আমরা দেখো একটু মডিফাই করি, কেমন এটা কিন্তু সবগুলো আমি করে দিয়েছি ভার্সিটি কোশ্চেন। তো দেখো i যদি আলাদাভাবে করি এই যে -4i কে i দ্বারা ভাগ করলে -4, এখন প্লাস থাকতেছে +3/i 3/i। তো 3/i কে আমি এরকম ভাবে লিখতে পারি, আচ্ছা 3/i লিখলাম যে 3/i। তো আমি মাত্র শিখে আসলাম কি শিখে আসলাম যে যদি i ইনভার্স থাকে, এখানে দেখো i ইনভার্স থাকে, এখানে 3 * i নিচে মানে কি নিতে পারি i ইনভার্স 1। তো i ইনভার্স 1 দিলে -4, i ইনভার্স 1 সমান কি লিখতে পারি -i, তাহলে এখানে আমরা লিখতে পারি -3i। তো এখানে কাল্পনিক অংশটা কত? কাল্পনিক অংশটা ভাই এইরকম যদি আরেকটু সাজাই -4 প্লাস -3 * i। তো দেখো i এর সহগটা কত? i এর সহগটা হচ্ছে -3, তাহলে কাল্পনিক অংশ যে চাইছে তো কাল্পনিক অংশটা কত হবে? কাল্পনিক অংশটা হবে -3। আশা করি। তো এখন
আচ্ছা ভাইয়া, আমাদের পরের টপিকটা হচ্ছে মডুলাস নির্ণয় এবং হচ্ছে আর্গুমেন্ট নির্ণয়। তো মডুলাস এবং আর্গুমেন্টটা কি আমরা একটু দেখি। যে ভাই আমি যে আগে যে তোমাদেরকে গ্রাফে দেখাইছিলাম যে ধরো a প্লাস আইবি আকারে এখানে a প্লাস আইবি একটা মান, তো এটাকে আমরা স্থাপন করলাম। তো এটা হচ্ছে বাস্তব অংশ আর উপর দিকে হচ্ছে অবাস্তব বা ইমাজিনারি নাম্বার। তো a প্লাস আইবি বিন্দুটা যদি এইখানে হয় এটা মূলবিন্দু থেকে যে দূরত্ব, এই যে মূলবিন্দু 0 0 বিন্দু হতে যে দূরত্ব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটার মডুলাস। এটার মডুলাস মানে হচ্ছে মূলবিন্দু হতে কোনো নির্দিষ্ট বিন্দু দূরত্বকে তার কি বলা হয়, মডুলাস বলা হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, এইখান থেকে আমরা জানি সরলরেখায় করে আসছি যে হচ্ছে কোনো বিন্দু থেকে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। এখানে দেখো ভুজদ্বয় a আর হচ্ছে এই যে b, এখানে যদি দেখো ওই যে আমরা যে স্থাপন করছিলাম ab, এখানে দেখো যে এই যে বাস্তব অংশে আছে a, তাহলে a স্থানাঙ্কটা এইটুকু হচ্ছে a, আর এই যে অবাস্তব অংশের i এর সাথে b গুণ আছে এই যে এতটুকু y অংশ বরাবর, তাহলে b এখানে, তাহলে a আর b হচ্ছে x y এর স্থানাঙ্ক, মানে হচ্ছে এখানে ab এর স্থানাঙ্ক যেটা a প্লাস ib এর স্থানাঙ্ক সেম হবে, যেটা আমরা আগে দেখে আসছিলাম। তো এই ক্ষেত্রে দেখো ab থেকে 0 0 বিন্দু যে দূরত্ব এটা হচ্ছে √, আর যে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। তো এখানে ভুজ 0 0, তাহলে এখানে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এই ক্ষেত্রে এটাই হচ্ছে মডুলাস, যে মূলবিন্দু হতে কোনো নির্দিষ্ট বিন্দু দূরত্ব হচ্ছে তার মডুলাস। তো মডুলাসকে আমরা তাহলে বলতে পারি √a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা মডুলাসটা সহজে বের করতে পারি। তো দেখো তারপরে আসো আর্গুমেন্ট। আর্গুমেন্ট বিষয়টা যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে ক্ষুদ্রতম কোণটা হচ্ছে মডুলাস। যদি a অক্ষে চিন্তা করি, a অক্ষের হচ্ছে দুইটাই প্লাস, a প্লাস b প্লাস, দুইটা প্লাস হলে এই যে ধনাত্মক অক্ষের যে কোণটা এটা হচ্ছে a, আর এইটা যদি b হয় এটা b, তাহলে এখান থেকে যে কোণটা থিটা, tan থিটা সমান লিখতে পারি লম্ব ভাগ ভূমি অবশ্যই। তাহলে এখান থেকে লেখা যায় tan ইনভার্স থিটা সমান কি লিখতে পারি, tan ইনভার্স যে b হচ্ছে লম্ব, a হচ্ছে e, তাহলে b বাই a। এটাকে আমরা b বাই a না দিয়ে, যেহেতু আমরা আগে শিখে আসছি x y দেব, যে এখানে x y বিন্দু যদি হয় এটা যদি হয় x প্লাস i y, তাহলে এটা হবে, তাহলে tan ইনভার্স এখানে b বাই a হতো, এখানে হবে y বাই x। এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে ক্ষুদ্রতম কোণ। দেখো এখানে কিন্তু আরেকটা কোণ ছিল, এই কোণ আমরা নেই নাই, যদি হয় সেটা দ্বিতীয় চতুর্ভাগে, ধরো দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে বললাম কি ওই যে আগের মতো তো মডুলাস তো আগের মতই হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে যেহেতু x y আছে, তাহলে √x স্কয়ার প্লাস হবে y স্কয়ার। আশা করি বুঝছো। তো এইখানে হয় তাহলে কি মডুলাস চেঞ্জ হবে না, মডুলাস চেঞ্জ হবে না, এখানে যদি x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এই ক্ষেত্রে হবে দেখো এদিকে হচ্ছে মাইনাস, x অক্ষ মাইনাস, উপর দিকে হচ্ছে y প্লাস, তাহলে মাইনাস প্লাস যদি কোনো বিন্দু থাকে তাহলে সেই ক্ষেত্রে মডুলাস কিন্তু সেম, কিন্তু দেখো থিটাটা আমার থিটা নির্ণয় করতে হবে, এই যে এই থিটা এতটুকু কিভাবে নির্ণয় করব ভাই, এতটুকু এটাকে যদি টানি তাহলে এখানে পাই থেকে দেখো এতটুকু হচ্ছে 290 থেকে যদি আমি এটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু এই যে x অক্ষের সাথে যে ক্ষুদ্রতম কোণটা পাইতেছি, এই ক্ষুদ্রতম কোণটাই হচ্ছে তোমার কি, যে হচ্ছে ক্ষুদ্রতম কোণটাই হচ্ছে আর্গুমেন্ট। তাহলে এখানে পাইতেছি পাই মাইনাস tan ইনভার্স কত y বাই x মডুলাস অফ y বাই x। তো দেখো এখন দুইটা অ্যাঙ্গেলে মানে দুইটা পক্ষে কোয়াড্রেন্টে আমরা পাইছি। তো তৃতীয় চতুর্ভাগে যদি এটা আসে, যে তৃতীয় চতুর্ভাগে যদি আমার আসে, তো সেই ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা নির্ণয় করতে হবে ক্ষুদ্রতম অ্যাঙ্গেল। তো এটা যে এখানে যে থিটাটা পাইছি আমরা, এই থিটা এটার বিপরীত হলে কি এখানে যেটা পজিটিভ ছিল সেটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে এখান থেকে থিটা দেব, থিটা কি দেব যে মাইনাস অফ পাই মাইনাস tan ইনভার্স y বাই x। কেন দিলাম যে স্যার বা ভাইরা যে এইখানে উপরে যদি প্লাস হয় নিচে এটা হয়ে যাবে, সামনে একটা মাইনাস আসবে। তো দেখো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা আর্গুমেন্ট নির্ণয় শিখছি থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x। তাহলে চতুর্থ চতুর্ভাগে এটা বিপরীত হয়ে যাবে, তাহলে থিটা সমান সামনে একটা মাইনাস আসবে, tan ইনভার্স কি হবে y বাই x, সামনে একটা ছোট মাইনাস আসবে। তো এইভাবে দেখো মডুলাসের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন নাই, আবার বলতেছি মডুলাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। মডুলাসের ক্ষেত্রে হবে √x²
y স্কয়ার। তো আর্গুমেন্ট নির্ণয় যখন আমরা করতে যাব সেই ক্ষেত্রে কিন্তু ওই যে প্রথম চতুর্ভাগের জন্য একটা হবে, দ্বিতীয় চতুর্ভাগের জন্য এই সূত্র, তৃতীয় চতুর্ভাগের জন্য এটা হবে, চতুর্থ চতুর্ভাগের জন্য এটা হবে। তো এই রিলেটেড আমরা কিছু ম্যাথ দেখি। তো দেখো, ঠিক আছে ভাইয়া, তো আমরা মোড এবং আর্গুমেন্ট সম্পর্কে যে রিলেটেড কিছু ম্যাথ সলভ করি। তো দেখো, আমি আগে বলছি যে মোডের ক্ষেত্রে কিন্তু কোনো বিষয় না যে মোড সবসময় কি হবে। তো এখানে আমরা দেখি প্রথম কোশ্চেনটা হচ্ছে এটার মান হচ্ছে a, এটার মান হচ্ছে b। তো মোডের ক্ষেত্রে আমরা কি জানি যে মোডের ক্ষেত্রে সূত্র হচ্ছে √a² + b² বা হচ্ছে এটাকে a b না ধরে যদি আমরা x y ধরি, এটাকে x এটাকে y, তাহলে এটা কি হবে, মোডের সূত্র হবে √x² + হচ্ছে y²। তো এই ক্ষেত্রে দেখো √x² + y² যদি আমরা করতে যাই, তো এইখান থেকে মানটা আসবে 1 মান 1 যোগ 3² মান হচ্ছে 3, তাহলে এখান থেকে 1 + 3 4 মান হচ্ছে এটার মডুলাসের মান হচ্ছে 4। তো এই ক্ষেত্রে যদি আমরা এইখানে যে দ্বিতীয় কোশ্চেনটাতে যাই, দ্বিতীয় কোশ্চেনটা দেখো 1 - √3 এই ক্ষেত্রে দেখো a এর মান হচ্ছে 1, তাহলে 1² b এর মান হচ্ছে যদি -√3 ধরি স্কয়ার, তো মাইনাসের উপর স্কয়ার করলে আবার প্লাস মানে √3 আর মাইনাস চলে যাবে, এখানে 3 + 1 এখানে 2। তো সেম ভাবে আমরা প্রত্যেকটা যদি করতে যাই, যেহেতু ভ্যালু এক, তো এই ক্ষেত্রে দেখো মডুলাসের মানগুলো প্রত্যেকটা মান হবে 2 2 2। আশা করি এইখান থেকে তোমরা বুঝতে পারবা যে প্রত্যেকটা মান হচ্ছে মডুলাসের মান 2। ভাই এটা আগে বলছিলাম যে কি হবে, যে মডুলাসের মানগুলো চেঞ্জ হবে না যদি ভ্যালুগুলো এক থাকে, কিন্তু কোয়ার্টিয়ান্ট যদি আলাদা হয়। তো এখন দেখো আমরা আর্গুমেন্টগুলো নির্ণয় করি। তো আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করব ভাই, এটা হচ্ছে 1, এটা দেখো পজিটিভ মানে হচ্ছে এই যে x অক্ষের বাস্তব দিকে গেছে, √3 ও পজিটিভ মানে হচ্ছে প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট নির্ণয় সূত্র হচ্ছে tan ইনভার্স y/x। তাহলে এখানে আর্গুমেন্ট হবে tan ইনভার্স y/x। y এর মান কত, এটা হচ্ছে y, সরি y এর মান হচ্ছে √3, তাহলে tan ইনভার্স √3 ভাগ হচ্ছে 1, √3 ভাগ 1 মানে tan ইনভার্স 3। তো tan ইনভার্স 3 মানে tan কত ডিগ্রির মান √3 আমরা জানি, সবাই জানি tan 45 ডিগ্রি, সরি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তো tan 60 ডিগ্রির মান হচ্ছে π ভাগ হচ্ছে 3। আশা করি ক্লিয়ার। তো দেখো দ্বিতীয় ম্যাথটা হচ্ছে 1 - √3। তো 1 পজিটিভ গেলা, দেখো x, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে -3 হচ্ছে y, তাহলে হচ্ছে নিচের দিকে, তাহলে কোন অক্ষে গেল, এই চতুর্ভাগে। তো এই চতুর্ভাগে গেলে সামনে একটা কি আসবে ভাই, সামনে একটা মাইনাস আসবে। তো তাহলে tan ইনভার্স y/x মানে √3 ভাগ হচ্ছে 1। তো এই ক্ষেত্রে তাহলে কি আসবে, যে মানটা আসবে √3/2, সামনে একটা মাইনাস আসবে, তাহলে -π/3। আশা করি ক্লিয়ার। তো দেখো এই যে দ্বিতীয় যে ম্যাথটা আছে, এটা x এর মান হচ্ছে -1, y এর মান হচ্ছে √3। তো এই ক্ষেত্রে দেখো x এর মান -1 মানে এদিকে, y এর মান √3 মানে কোন চতুর্ভাগে, এই চতুর্ভাগে। তো এই চতুর্ভাগে গেলে তাহলে আমরা মডুলাস সেম থাকবে কিন্তু আর্গুমেন্ট আলাদা হবে। তো এই ক্ষেত্রে আমরা আর্গুমেন্টটা নির্ণয় করি। আর্গুমেন্ট হবে কি, π মাইনাস tan ইনভার্স y/x। তো tan ইনভার্স y/x এর মান আমরা নির্ণয় করছি, সেটা হচ্ছে π/3 আগে করছি। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি π/3, তো এখানে লসাগু হচ্ছে 3, তাহলে 3π মাইনাস হচ্ছে π মানে 2π/3, 2π এটার মান কত হচ্ছে 2π/3। তো সেম ভাবে -1 - √3i হচ্ছে -1 মাইনাস, দেখো এটাও মাইনাস এটাও মাইনাস মানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগের সামনে একটা কি আসবে, সামনে একটা মাইনাস আসবে। তো এই যে এরকম ভাবে π মাইনাস, এটা সামনে একটা কি আসবে, মাইনাস আসবে π, tan ইনভার্স y/x। তো এই ক্ষেত্রে মাইনাস একটা π আসলে এটা ক্যালকুলেশন করে আমরা হিসাব করে দেখব কি আসবে, যে এটা সামনে যদি একটা মাইনাস আসে, এটা কি আসছে 2π/3। তো এটা তাহলে কি আসবে 2π/3, এটা তো মাইনাস আসে না, তো এটা সামনে যদি একটা মাইনাস দেই, তাহলে এটা হয়ে যাবে -2π/3। আমরা যদি ক্যালকুলেশন করে হিসাব করে দেখি, তাহলে উত্তর অবশ্যই এটাই আসবে যে -2π/3। তো এইভাবে আমরা মডুলাস নির্ণয় করব, যে মডুলাসের সূত্র একটাই, কিন্তু যে আর্গুমেন্ট নির্ণয় করব, তো আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু রুলসগুলো আলাদা। তো এই অনুযায়ী আমাদের ম্যাথগুলো বুঝতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো।
তো জটিল সংখ্যার ক্লাসটা আমি আর আজকে বাড়াবো না, তো আরেকটা সেগমেন্টে তোমাদের যে বাকি অংশটুকু বোঝাবো এবং সাস্টে যত কোশ্চেন আছে বা জিএসটি কেন্দ্রিক ঢাকা ভার্সিটি বলো বা অন্যান্য ভার্সিটিতে যত কোশ্চেন আছে আমি সবগুলা মানে নেক্সট যে সেগমেন্ট বা পার্টে সবগুলা কিন্তু সলভ করে দেবো। এর জন্য তোমাদেরকে সাথে থাকতে হবে, সম্পূর্ণ ক্লাসটা দেখবা। আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি কেউ দেখে থাকো তাহলে সেখানে সাবস্ক্রাইব করবা এবং সেখানে যদি তোমাদের কোনো সমস্যা থাকে এখানে কমেন্ট করতে পারো, সেগুলো আমরা সলিউশন করার চেষ্টা করবো। আর আমাদের ফেসবুক পেজের সাথেই থাকবা, ফোটোনেক্সের সাথেই আশা করি সবাই থাকবা, ভালো কিছু পাবা। আর হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ অফিসিয়াল পেজ সবাই বেশি বেশি শেয়ার করবা। আর হচ্ছে কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারো, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো। সবাই ফোটোনেক্সের সাথে থাকবা। আল্লাহ হাফেজ।